জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। বর্তমান আচার্যদেব আমাদের কিছু ভাবতে বললেন, কিছু করতে বললেন, সেই নিয়েই আজকের আলোচনা। চলুন আলোচনা শুরু করা যাক। আমরা আমাদের জীবন পথে কিভাবে চলব, কোন পরিস্থিতিতে কোন সিদ্ধান্তটা নেওয়া আমাদের ঠিক হবে, এ নিয়ে আমরা প্রায়শই দিকভ্রষ্ট হয়ে যাই। তো কি করণীয়? প্রথমত, আমাদের ঠাকুরের দীক্ষা নিয়েছি মানে ঠাকুরের কাজ করতে হবে। দীক্ষা নিয়ে বসে থাকলে না আমরা ঠাকুরের দয়া অনুভব করতে পারবো, না আমরা ঠাকুরের চাহিদাগুলো বুঝতে পারবো। ঠাকুরের সঙ্গে যদি আমার সম্পর্ক শুধু লেনদেনের মধ্যেই বাঁধা থাকে, তাহলে নিজে নিজে দিনের পর দিন স্বার্থপর হয়ে উঠব। ঠাকুর যতই আমাকে ভালোবাসুন না কেন, তাতে কোনো কাজ নেই। ঠাকুর আমায় যতই দেন না কেন, তাতে কাজ নেই। যদি আমি ঠাকুরকে ভালোবাসতে পারি, যদি আমি ঠাকুরকে কিছু দিতে পারি, সেটাই হচ্ছে আসল কথা। তাই আমি দেব ঠাকুরকে, ঠাকুরকে দেওয়াই আমার কাজ। আমি ঠাকুরকে নিয়ে কিছু ভাববো, তার চাহিদাকে সর্বক্ষণ পূরণ করার উদ্দেশ্য নিয়ে চলতে থাকব। এটাই আমার প্রধান কাজ। তাহলে চলুন কিভাবে ঠাকুরকে নিয়ে থাকবো। বর্তমান আচার্যদেব আমাদের স্পষ্ট কিছু কথা বললেন। ঠাকুরকে নিয়ে থাকার সঙ্গে সঙ্গে, ঠাকুরকে ভালোবাসার সঙ্গে সঙ্গে কি হয় জানেন? বাড়ির লোকের সামনেও অনেক সমস্যা হয়, বাড়ির লোকের সামনেও মনোমালিন্য হয়ে যায়, আবার বাইরের লোকেরও অনেক কথা শুনতে হয়। যখন আমি প্রথম ইষ্টপ্রসঙ্গ চ্যানেল খুলেছিলাম, তখন এত বাজে বাজে কমেন্ট আসতো, আর এত মানুষ কথা বলতো বিভিন্ন রকমের, আমি ভেবেছিলাম চ্যানেলটা বন্ধই করে দেব। এমনকি আমাকে কমেন্ট বক্সে বলা হয়েছিল আমাকে নাকি পুলিশে দিয়ে দেওয়া হবে, আমি নাকি ঠাকুরের নামে বাজে কথা প্রচার করে চলেছি। কিন্তু আমি তাতে ভয় পাইনি। আমার এই চ্যানেল, আমার এই ঠাকুরের কথা বলার ইচ্ছা প্রবল ছিল। যিনি অবিন্দার কাছে গিয়ে সব কথা নিবেদন করায়, তিনি আমাকে বারবার জোর দিয়ে সম্মতি দিয়ে বললেন যে এই চ্যানেল থাকবে, ঠাকুরের কথা বলবে, কিন্তু এমন কথা বলো না যাতে করে মানুষ ঠাকুরকে নিয়ে ইয়ার্কি করার সুযোগ পায়। ঠাকুরকে নিয়ে এই কথা বললেও এই দিকটা যেন খেয়াল থাকে। তো সেই থেকে আমি এমন জোর পেয়ে গেলাম, আমাকে যে যাই বলুক, আমি ঠাকুরের কথা বলেই যাই। অনেকে কমেন্ট করলো যে ঠাকুরের কথা কোনখান থেকে বলা হচ্ছে, নিজে নিজে বানিয়ে বানিয়ে মুখস্থ করে বলা হচ্ছে। তাই নিজে নিজে ঠাকুরের কথা বলা ছেড়ে দিলাম। ঠাকুরের বই পড়ে, উৎস দিয়ে, পৃষ্ঠা সংখ্যা বলে, সব কিছু বলেই আমি ঠাকুরের কথা আপনাদের কাছে বলতে লাগলাম। ঠিক এইভাবে ঠাকুরের কাজ করতে গেলে অনেকে অনেক কিছু বলে। একটু অর্ঘ্য কালেক্ট করতে গেলেন, তখন কত কথা মানুষ শুনিয়ে দিল, সে কথায় কান দেবেন না। যাজন করতে গেলেন, ঠাকুরকে নিয়ে 5টা কথা শুনিয়ে দিল, তাতে কান করবেন না। এই ঠাকুরের কাজ করলে বিব্রত হওয়া চলে না। আচার্যদেবের কাছে একদল কর্মী নিবেদন করছেন মন্দিরের নিয়ে, তার সাথে সাথে নিবেদন করছেন কিভাবে সংসার জীবনে তারা সুস্থ হয়ে চলবে, ভালোভাবে চলবে। কিছু সুখ স্বাচ্ছন্দ্যের কথা নিবেদন করতে আচার্যদেব বললেন সুন্দরভাবে ঠাকুরের কাজ করার চেষ্টা করবে। বিভিন্ন লোক বিভিন্নভাবে বলবে, তাতে বিব্রত হবে না। আমার মনে আছে বেলদায় একবার বৃষ্টি ভরা দিনে 900 মতো দীক্ষা হয়েছিল। তোমরা সবসময় মনে ভাববে ওখানকার মানুষের কাজ করার একটা আলাদা উৎসাহ আছে, তোমরা সবাই সেই উৎসাহটার একটা অংশ। কিন্তু গল্পটা অন্য জায়গায়। গল্পটা হচ্ছে হঠাৎ করে হাওয়ায় বাজি যেমন ওড়ে, এরকম করে আকাশে উড়লাম, তারপর নিচে পড়ে গেলাম। উৎসাহটা যেন এরকম হয়ে না দাঁড়ায়। আমরা কি নির্বাপিত হয়ে যাব, না যেরকম করে প্রদীপ টিম টিম করে জলে থেকে সারা রাত জুড়ে থাকা অন্ধকারটাকে সে দূর করে দেয়, তেমন হয়ে উঠব। হাওয়ায়ের আলো বেশি, কিন্তু সারা রাত জ্বলবার মতো দাহ্য বস্তু তার কাছে নেই। মুহূর্তেই উঠবে, মুহূর্তেই নিভে যাবে। তাই আবেগটা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার জন্য যদি থাকে, একটু একটু করে ধীরে ধীরে সে জ্বলতেই থাকবে। হঠাৎ আবেগ হলো, হঠাৎ জ্বলে উঠলাম, হঠাৎ নিভে গেলাম, এরকম যদি গল্পটা হয়, তাহলে ঠাকুরের কাজ হবে না। আগত যুবকবৃন্দদের মধ্যে এক ভাই জানালেন, আগে সংসারের সব কাজ সামলেও
আমরা যতটুকু পারি ঠাকুরের কাজই করি। আচার্যদেব বলছেন আমরা যখন সংসারে থাকি ঘর সংসার সব নিয়ে একটা আবদ্ধতার মধ্যে পড়ে যায়। যেমন আমার যা কিছু উপার্জন পরিবারের জন্য সেটাই তাদের খাদ্য সংগ্রহের উপায়, তাই আমার জীবনে সিংহভাগটাই সেই কাজে ব্যয় হতে হয়। আর এইভাবে নিজের অজান্তে একটু একটু করে আমি একটা উপার্জনের যন্ত্রে পরিণত হয়ে গেলাম। সবার প্রয়োজন পূরণের যন্ত্র হয়ে যাচ্ছি এভাবেই, কারণ আমি জেনেছি সংসারের সম্পর্কগুলোকে ঠিক রাখতে হলে সম্পদের আহরণ কী করে করা যায় তার খোঁজ করে চলতে হবে। তাদের সম্পদ আর সম্পর্ক এই দুটোই আমাকে চেপে ধরেছে, কিন্তু আমি তো একটা জীবন্ত মানুষ, আমারও তো একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে। এই সংসারের চাহিদা আশা আকাঙ্ক্ষা পূরণ করতে করতে আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে না তো? আমি যে জন্য বেঁচে আছি, আমার ভিতর যেসব ইচ্ছা আছে তার খোঁজ তো আমার কাছে নেই। আমারও তো এই রক্ত মাংসের জীবনে মহামানবদের জীবনের উপলব্ধ অনন্ত সুখ, প্রেম, ভালোবাসা এই সব কিছু উপলব্ধি করার একটা অধিকার তো আছেই, অথচ গুটি পোকার মতো নিজের চাহিদার দিকে পাকে পাকে বদ্ধ করে ফেলেছি নিজেকে। এই জন্য তো আমি আসিনি। মানুষের কাছে না গেলে মানুষকে ভালোবাসা যায় না। গুটি পোকার মতো জড়িয়ে থেকে লাভ নেই। গুটি পোকার ওই জট থেকে একটু একটু করে বেরিয়ে আসতে হবে। আচার্যদেবের কাছে হঠাৎ করে একটা নিবেদন এলো। বেলঘরিয়া থেকে এসেছেন এক যুবক, ভালো চাকরি করেন, ব্যস্ত জীবন, সদ্য বিয়ে করেছেন পছন্দের পাত্রীকে। বিবাহিতা স্ত্রী খুবই অসুস্থা স্ত্রী, অপরদিকে কাজের চাপে নাজেহাল অবস্থা, যেটা আমাদেরও যে কোনো সময় হতে পারে। এমনকি এই রকম ঘটনা চলছেই। আচার্যদেবের দিকে তাকিয়ে যুবকটি তার মনের অবস্থা জানাতে জানাতে স্নায়বিক চাপ মুখে ফুটে উঠল। মনের মধ্যে চেপে রাখা কান্না বুকে চেপে রেখেই যুবকটি বললেন, আমার সব আছে কিন্তু আমি ভালো নেই। এইটুকু বলেই যুবকটি মাথার সামনের দিকে ঝুঁকে পড়ল। সে ওইভাবে নীরবে মাথা নিচু করে বসে রইল। আচার্যদেব কি বললেন জানেন? আচার্যদেব বললেন, এদিকে তাকাও, আগে বলো আমি ভালো আছি। আপনারা জানেন কি এইটুকু কথার মধ্যে দিয়ে আপনি কতখানি ভালো হতে পারেন? এই যে আমি ভালো আছি এটা অনেকেই বলতে জানে না। এটা আমি আমার পরিচিত আমার সম্পর্কের মধ্যে অনেক মানুষকে দেখেছি যারা আমি আছি কথাটা বলতে জানে না। যদি একবার তাকে জিজ্ঞাসা করি তুমি ভালো আছো, সে কিছু না কিছু বলতেই থাকে। হ্যাঁ ভালো আছি। সব খারাপের মধ্যেও ভালো থাকা, অপছন্দের মধ্যেও পছন্দ রাখা, অসুবিধাকে সুবিধা করা, এটা যে অ্যাডজাস্ট করতে পারে তার জীবনে প্রবলেম বলে কিচ্ছু থাকে না। নিজের মনকে জোর করে বলো আমি ভালো আছি, এই সব কিছুর মধ্যেই আমি ভালো আছি। এই বলতে বলতে মনের ক্রমবর্ধমান চাহিদাগুলো একটা একটা করে কেটে যাবে। মনও তখন জীবনের আসল চাহিদার অঙ্কটা বুঝে নিয়ে চলতে শুরু করে দেবে। আচার্যদেবের আশীর্বাদ আমি ভালো আছি, এই কথাটা সারাক্ষণ বলতে থাকুন। এই একটা কথাই আপনার জীবনে বদল আনবে। সত্যি আমি ভালো আছি কবার মানুষ এই কথাটা বলে বলুন তো? ধরো বলা হলো অতীত দিনের একটা ঘটনা ভাবো তো, তুমি দেখবে একটা সাধারণ ঘটনায় তোমার মনে পড়ছে। এই যেমন আমি ওইখানে দাঁড়িয়েছিলাম, বাবা সেই কথাটা বলে গেল, তারপর মা এসেছিল, এই রকম সাধারণ সব। এটার নাম হলো সদর্থক ভাবনার ছোট ছোট সব ছবির ঝলক। এই ছবিগুলোই আমাদের মনের সম্পদ। ঠিক এর পরে তুমি কি ভাববে আর সেই ভাবনাগুলো ভেবে তুমি কেমন থাকবে সেটা নির্ভর করছে ওই টুকরো সদর্থক ছবিগুলোর মনের মধ্যে কেমনভাবে জমা আছে তার উপরে। তুমি তো মনের মানুষ, তুমি মন নিয়েই থাকো, তুমি তো শুধু শরীর নিয়েই আবদ্ধ থাকছো না। তাই তো শরীরের চাহিদাগুলোকে পেরিয়েও তুমি সারাক্ষণ মনের কথাই ভাবো, তাই না? তাহলে এই শরীরটাকে নিয়ে এত বেশি উদ্বিগ্ন হচ্ছ কেন? মনটাকে নিয়ে, মনের ছবিগুলোকে নিয়ে আগে ভাবো, দেখবে গল্পটা বদলে গেছে। এখানে দুটো পাঠ পড়লাম, দুটো কথা শুনলাম, ভালো করে শুনুন। এক হচ্ছে আচার্যদেবের আশীর্বাদ আমি ভালো আছি এই কথাটা বলবার জন্য, আরও একটা আশীর্বাদ যে শরীর নিয়ে উদ্বিগ্ন হলে চলবে না, মনটাকে নিয়ে, মনের ছবিগুলোকে নিয়ে আগে ভাবতে হবে। আমাদের মনের যে ছবিগুলো আছে সেগুলো ভাবতে হবে। দেখবে ভাবনাটা শুধু শরীরের মধ্যে সীমাবদ্ধ রাখবে না, তুমি ডিএল করবে তোমার মনটাকে নিয়ে, দেখবে তোমার ভেতরের জগতের পরিবর্তন হয়ে যাবে, পুরো বাইরের জগতের গল্পটাও বদলে গেছে। যন্ত্রমুগ্ধ হয়ে যুবকটি শুনছিলেন। তিনি এরপর বললেন, আগে আসলে স্ত্রীকে তো খুব ভালোবাসি, স্বামী হয়ে তার জন্য এইটুকু। শোনার পরই আচার্যদেব বললেন, স্বামীর কাজ শুধু শরীর নিয়ে চিন্তা নয়, আমার আমিতে রেখেই স্ত্রীর যা যা কিছু পূরণ করছে কিনা এটাই হলো স্বামী।
কদিন আগে আমি একটা ছড়া বলেছিলাম, সেটার মূল কথা হচ্ছে জগতের যা কিছু জ্ঞান তার স্থান হলো বৈঠকখানায়, ভক্তির স্থান অন্তর্মহলে, আর প্রেমের জায়গা হলো অন্তরে। এখানে তিনটে কথা আছে, ভালো করে বুঝুন, তিনটে কথা শুনুন। আমার খুব ভালো লাগলো পড়তে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। জগতের যা কিছু জ্ঞান তার স্থান বৈঠকখানায়, ভক্তির স্থান অন্তর্মহলে, আর প্রেমের স্থান হচ্ছে অন্তরে। সেই হচ্ছে প্রেম, যাকে পেলে সব মহল আলোকিত হয়ে যাবে। তুমি হচ্ছে প্রেমের মানুষ। তুমি এই যে ক্লান্ত হচ্ছ, এটা আমার ভালো লাগছে না। তুমি প্রেম করনি। প্রেম কখনো ক্লান্ত হয়? প্রত্যাশা ক্লান্ত হয়, প্রেম কখনো ক্লান্ত হয় না। এবার তুমি বলো, তুমি প্রেম করবে না প্রত্যাশা করবে? প্রত্যাশায় আছে বউটার এই হোক, বউটার ওই হোক। এই কল্পনাগুলোই তোমাকে ক্লান্ত করে তুলেছে। এটা হলো আমার দাম্পত্য সম্পর্ক মধুর হবে, ওইটা হলে আমি সুখী হব। তার মানে তুমি শর্ত করে ফেলেছ তোমার ভালোবাসায়। ভালোবাসায় তো কোনো শর্ত থাকে না। সমস্যাটা শুধু বউয়ের একার নয়, তোমারও আছে। নিজের এই গল্পটা যখন তুমি বুঝতে শিখবে, বউটাকেও বুঝতে পারবে। তুমি যেটা চাইছো সেটা তোমার কাছে এখনও স্পষ্ট নয়। আচার্যদেবের আশীর্বাদ শুধু ওই ছেলেটার উপরে নয়, আচার্যদেবের আশীর্বাদ এই প্রত্যেকের। ভালো আছো, আমি ভালো আছি, এই কথাটা আপনারা বলুন আপনাদের জীবনকে পরিবর্তন করবার জন্য, আপনাদের সকল মুহূর্তকে পরিবর্তন করবার জন্য। আমি ভালো আছি, এই কথাটার মধ্যে অনেক কিছু আছে। এটা বলতে শিখুন, করবো সেই আর করে জানো সেই রকম। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত। আচার্যদেবের নতুন নতুন আশীর্বাদের কথাগুলো নিয়ে আসছি আরও নেক্সট প্রসঙ্গে। জয় গুরু।